হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাইকে জেনেসিস আউটলুক পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের যে ইম্পর্টেন্ট টপিকসটা, পরীক্ষা তো সব পরীক্ষা ইনক্লুডিং এফসিপিএস, এমডি, এমআরসিপি, ডিপ্লোমা, সব পরীক্ষা পরীক্ষা কোশ্চেন আসবে, কারণ ইটস ইমার্জেন্সি। আমরা ডায়াবেটিস ইমার্জেন্সি কয়েকটার মধ্যে একটা হচ্ছে হাইপারগ্লাইসেমি ইমার্জেন্সি, ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম অ্যাজ ওয়েল এজ প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট। কারণ আপনার একটা পেশেন্ট আপনার ডিপেন্ড করে আপনার ম্যানেজমেন্টের উপরে তার সার্ভাইভাল রেট। সো আপনাকে ইনফরমেশন দ্বারা শেয়ার করি যে বিলো 24 ইয়ার্স, মানে আর্লি এজ ওয়ান্সের ডায়াবেটিস টাইপ 1 বেসিক্যালি হয়। ম্যাক্সিমাম পেশেন্ট ডিকে নিয়ে আসে। তাদের 50% কজ অফ মর্টালিটি ডিউ টু ডিকে। সো ডায়াবেটিস কিটোএসিডোসিস, হাইপারসমোলার হাইপারগ্লাইসেমিক সিনড্রোম, এইচএসএস ডেভেলপ, যদি আজ যেটা আগে হং বলা হতো, এই ম্যানেজমেন্ট না জানলে আসলে পেশেন্ট লস দেয়ার লাইফ। সো আজকের এই ইম্পর্টেন্ট টপিকস, স্পেশাল ইমার্জেন্সি প্লাস হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, আমাদের স্পেশাল এমআরসি পার্ট 1 পরীক্ষা কোশ্চেন একটা থাকে এখান থেকে। সো এই টপিক নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। আমি ডাক্তার সাদ্দাম, বর্তমানে ফেসবিতে আছি আমার এন্ডোক্রাইনোলজিতে। সো আজকের যে ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে, আমরা ইমার্জেন্সিটা আসলে কিভাবে ডায়াগনোস করতে পারি। আমাদের আসলে কতগুলো ক্রাইটেরিয়ার উপর বেসিস করে ডায়াগনোস করবো আমরা ইমার্জেন্সি। এটা হচ্ছে হাইপার গ্লাইসেমিক ইমার্জেন্সি। আগে আমরা তিনটা বই পড়ছি ডেভিডসনে, যে ডায়াবেটিক কিটোএসিডোসিস, ডিকে, দেন হচ্ছে হাইপারসমোলার হাইপারগ্লাইসেমিক সিনড্রোম, এইচএসএস, যেটাকে আগে বলতো হংক, হাইপারসমোলার নন কিটোরিক কমা, আর একটা বড় ছিল ল্যাকটিক অ্যাসিডোসিস। তো ল্যাকটিক অ্যাসিডোসিস কিন্তু আসলে প্র্যাকটিক্যাল লাইফ, বিগ প্র্যাকটিক্যাল লাইফ কখনোই পাওয়া যায় না, খুব রেয়ার, ভেরি রেয়ার। এটা বেসিক্যালি শকের পেশেন্টে পাওয়া যায়, যাদের শকে থাকে, টাইপ শকের মধ্যে। আর এটা হচ্ছে ম্যাটফর্মিন ইউজ করলে হয়, যাদের কন্টেন্টকে তাদের ইউজ করেন। যেমন একটা পেশেন্ট ধরেন তার সিকিউরিটি স্টেজ 4 এর নিচে আছে, EJ30 নিচে, তাদের হওয়ার পসিবল থাকে। আর এটা হচ্ছে যাদের সিএলডি কম্প্রোমাইজ, লিভার কম্প্রোমাইজ, কিডনি কম্প্রোমাইজ, হার্ট কম্প্রোমাইজ, অথবা রেসপিরেটরি সিস্টেম কম্প্রোমাইজ করা আছে, ধরেন পেশেন্ট সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, হাইপোক্সিয়া আছে, সেই পেশেন্ট গুলোতে শুধু ল্যাকটোসিস হওয়ার পসিবল থাকে। বা থিওরিটিক্যালি ম্যাটফর্মিন ইউজ করে ল্যাকটোসিস হয়, এরকম কোনো ডেটা কিন্তু ওরকম নাই। সো আমরা শুরু করি আমাদের আজকে যে ইম্পর্টেন্ট টপিক আছে, আমরা ডিকে এইচএসএস, আমরা এই পরীক্ষা ওরিয়েন্টেড শিখবো এবং খুবই সহজে শিখবো ব্যাপারটা। কারণ আমরা যখন বই পড়তে চাই, সেখানের মধ্যে অনেক লেনদেনি করে লেখা আছে, যেটা আসলে মাথায় থাকে না। সো আমরা ফার্স্টে চিন্তা করবো ডিকে কাদের হবে। ডি ফর কি, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, ডি ফর ডায়াবেটিস। ডি কাদের হবে, যাদের ডায়াবেটিস তাদের হবে, ডি কি হবে। ডায়াবেটিস মানে ব্লাড সুগার কত হবে, ডায়াবেটিস আমরা বলি মোর দেন ইকুয়াল 11/1, আমরা জানি ডায়াবেটিস লেভেলটা একটা ক্রাইটেরিয়া। অথবা পেশেন্ট অন ট্রিটমেন্ট আছে, তখন আমরা ডিকে কিন্তু ব্লাড সুগার যে কোনো লেভেল হতে পারে। স্পেশালি যারা SGLT2 ইনহিবিটর পায়, তাদের কিন্তু ডিকে হওয়ার সম্ভাবনা থাকে। স্পেশালি কিছু কন্ডিশন, ডিহাইড্রেশন, ইনফেকশন, সেপসিস, যেগুলো হতে পারে। এটা বলে ইউগ্লাইসেমিক ডিকে। কেন বলছি ইউগ্লাইসেমিক ডিকে? কারণ ব্লাড সুগার কিন্তু হাইপার গ্লাইসেমিক লেভেলে যায় নাই, এই জন্য আমরা বলি ইউগ্লাইসেমিক ডিকে। যেমন আপনার এজল ইনহিবিটর, প্রেগনেন্সি, প্রলং স্টারভেশন, অ্যালকোহলিজম, ইনসুলিন অ্যাবিউজ, ইনসুলিন বেশি ইউজ করলে তখনও কিন্তু চান্স থাকে পেশেন্টের ইউগ্লাইসেমিক ডিকে হওয়ার। সো এটা তো আলাদা ইস্যু। নর্মাল ডিকেতে ব্লাড সুগার লেভেল মোর দেন 11/1 থাকে। কি ফর কিটোন বডি, কিটো অ্যাসিডোসিস, দ্যাট মিন ব্লাড অর ইউরিনে থাকা লাগবে। এ ফর অ্যাসিডোসিস, কিটোন বডি। এ ফর অ্যাসিড মানে কি, আমরা কি করবো, পিএইচ করবো, পিএইচ লেস দেন 0.7, 7.3 নিচে থাকবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের এই ডিকে ক্রাইটেরিয়াটা। এইটা হচ্ছে ডিকে কেন ইমার্জেন্সি, এটা হচ্ছে কমনলি থাকে যাদের টাইপ 1 ডায়াবেটিস তাদের থাকে। আর টাইপ 2 ক্ষেত্রে কখন হবে, হ্যাঁ হতে পারে যদি সিভিয়ার স্ট্রেসফুল কন্ডিশন, ধরেন একটা এমআই হয়ে গেছে, পেশেন্টের সিভিয়ার ইনফেকশন, পেশেন্ট সেপ্টিসিম, তখন টাইপ 2 তো হবে। নর্মালি টাইপ 2 তো হয় না। আরটা হচ্ছে পেশেন্টের সিভিয়ার ইনসুলিন ডেফিসিয়েন্সি হতে পারে, তখন হতে পারে। যেমন এন্ড স্টেজ টাইপ 2 ইনিশিয়াল ডায়াগনোস কিভাবে করি আমরা, ইনসুলিন রেজিস্ট্যান্সের উপর ব্যাকগ্রাউন্ডে ডায়াগনোস করি আমরা, মানে ইনসুলিন হাই আছে, তারপর টাইপ 2 ডায়াবেটিস হয়েছে। কেন? কারণ রিসেপ্টরের উপরে ইনসুলিন কাজ করতে পারতেছে না, এই জন্য হচ্ছে। আর যখন ইনসুলিন ডেফিসিয়েন্সি একেবারে হয়, একটা কথা মনে রাখবেন, আমাদের যে কনসেপশন আগে ছিল টাইপ 1 বেসিক্যালি ইনসুলিন ডেফিসিয়েন্সি, টাইপ 2 রেজিস্ট্যান্স, ব্যাপারটা ওরকম না। অল ডায়াবেটিস ডিউ টু ইনসুলিন ডেফিসিয়েন্সি, অ্যাবসোলিউট আর রিলেটিভ। সব প্রত্যেকটা ডায়াবেটিসে কি হয়, টাইপ 2 ধরেন ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, বাট সেই রেজিস্ট্যান্স কভার করার জন্য বেশি বেশি বিটা সেল ইনসুলিন তৈরি করে। এই ইনসুলিন তৈরি করতে কি হয়, বিটা সেল ফেটিক হয়ে যায়, মানে কিছু পরিমাণে ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকেই। সো অল ব্যাকগ্রাউন্ড কি, সো এটা হচ্ছে আপনার ইনসুলিন ডেফিসিয়েন্সি। এইটা হচ্ছে এসিডোসিস। তো এসিডোসিস বডির কি চেঞ্জ হয়, রেসপিরেটরি রেট বেড়ে যায়, কসমল ব্রিদিং হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, পেশেন্টের উইকনেস, লেথার্জি, এগুলো বেশি হয়, এই জন্য এরকম তাড়াতাড়ি ডেভেলপ করে। আরটা হচ্ছে কেন তাড়াতাড়ি ডেভেলপ করে, পেশেন্টের কিন্তু বডি থেকে ইনসুলিন নাই, পেশেন্ট সোললি ক্যাটাবলিক স্টেজ থাকে। ক্যাটাবলিজম মানে কি,
পেশেন্টের প্রোটিন ব্রেকডাউন হচ্ছে, মাসেল লাইপোলাইসিস হচ্ছে, প্রোটিন ব্রেকডাউন হচ্ছে। লাইপোলাইসিস এক্সেস মানে কি, ইজ ইনক্লুডিং ফ্রি ফ্যাটি অ্যাসিড। এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা বেসিক্যালি প্যাথোজেনিক ফর ডিকে। এটা কোথায় যায়? মাইটোকন্ড্রিয়াতে চলে যায়, ক্রেবস সাইকেলের মাধ্যমে তৈরি করে কি, তৈরি করে কিটোন বডি। কিটোন বডি আমাদের বডির নর্মাল তৈরি হয়, ফাস্টিং তৈরি হয়, বাট ইট কনজাম্পশন হয়ে যায়, ব্রেন ইউটিলাইজ করে ফেলে, হার্ট খেয়ে ফেলে। বাট যখন দিস এক্সেস that come into the blood, this induce acidosis, this is called organ acidosis। এই জন্য যখন ব্লাডের মধ্যে অ্যাসিডটা জমা হয়, দিস প্রডিউস হাইপার অ্যাসিডোসিস তৈরি করে। তো সেজন্য কি হয় আমরা বলি এখানে হাই অ্যানারোবিক মেটাবলিক অ্যাসিডোসিস, এটাকে বলে হাগমা, HAGMA, হ্যাঁ, হাই অ্যানারোবিক মেটাবলিক অ্যাসিডোসিস। সো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নাগমা আর এটা হচ্ছে হাগমা। নাগমা মানে হচ্ছে, নাগ হচ্ছে নর্মাল অ্যানারোবিক মেটাবলিক অ্যাসিডোসিস, আর এটা হচ্ছে হাগমা, হাই অ্যানারোবিক হবে যখন কোনো কারণে অর্গানিক অ্যাসিড বডিতে যুক্ত হবে, অর্গানিক অথবা ইনঅর্গানিক অ্যাসিড হতে পারে। যেমন সে ফর এক্সাম্পল আপনি এই ডিকেট কন্ডিশন, যেমন আমরা বলি কিটোন বডি, ইউরিমিয়া, ল্যাকটোসিডোসিস, হ্যাঁ, টক্সিন, হ্যাঁ, টক্সিন যেমন অ্যালকোহল, মিথানল, ইথানল পয়জন, এগুলোতে কি হয়, ইনঅর্গানিক অর্গানিক অ্যাসিডগুলো জমা হয়, এই জন্য কি হয়, অ্যানারোবিকটা বেড়ে যায়। আর নাগমা কখন হবে, যখন তোমার বডি থেকে বাইকার্বনেট লস হবে, যেমন জিআই সিমটম, জিআই তে হতে পারে, আরটিএ তে হতে পারে। সো এটা বুঝতে হবে নর্মাল কত হলে 12 থেকে 16। সো এটা ইম্পর্টেন্ট পরীক্ষা আরেকটা কোশ্চেন, যে হাই অ্যানারোবিক পাওয়া যায় কোথায়, ডিকে তে পাওয়া যায়, ঠিক আছে। ওকে, এখন আমাদের ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, কারণ অ্যাসিডোসিস তো অ্যাবডোমিনাল পেইন হয়, ভমিটিং হয়, কজমাল ব্রিদিং হয়। পেশেন্ট যেহেতু ক্যাটাবলিস্টে থাকে, তার মানে কি পলিউরিয়া, পেশেন্টের যেহেতু পেশেন্ট ক্যাটাবলিস্টে থাকে, পেশেন্টের ব্লাড সুগার হাই থাকে, পেশেন্টের বলে পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, পেশেন্টের মাসেল উইকনেস, মাসেল ক্র্যাম্প হয়, কারণ পেশেন্টের পটাশিয়াম একটা ইমব্যালেন্স হয় এখানের মধ্যে, অ্যাসিডোসিস হয়, মাসেল ক্র্যাম্প হয়, পেশেন্টের ফ্যাটি উইকনেস। আরটা হচ্ছে কি থাকবে, পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকে, কেন, দিস অ্যাসিডোসিস দিস ইনডিউস অ্যাবডোমিনাল পেইন। আর হচ্ছে মেসেঞ্জার ইস্কিমিয়া হয়, কেন হয়, অ্যাসিডোসিস কারণে কি হয়, ব্লাড ভলিউম কমে যায় ওখানে, স্পেশালি হচ্ছে ডিকে তো ফ্লুইড লস হয়, ব্লাড ভলিউম কমে যায়, মেসেঞ্জার ইস্কিমিয়া ডেভেলপ করে। এগুলো হচ্ছে আমাদের ডিকে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট। ডিকে কিন্তু একা একা হবে না, আইদার টাইপ 1 ডায়াবেটিস থাকা লাগবে, অথবা দেয়ার ইজ সাম প্রিসিপিটেন্ট ফ্যাক্টর থাকা লাগবে। যেমন ইনফেকশন, কমনলি কত পার্সেন্ট ইনফেকশন, 60%। পরীক্ষা এটা কোশ্চেন আসে দেখে, মোস্ট কমন কোশ্চেন ডিকে কি ইনফেকশন, আর হচ্ছে অমিশন ইনসুলিন। দেখেন যে বাচ্চাগুলো পিউবার্টাল এজ ঢুকে, পিউবার্টি কিন্তু পেশেন্টের সেক্স হরমোনে কিছু চেঞ্জ হয়ে থাকে, যার কারণে বাচ্চাদের তাদের মেজাজ, তাদের যে চলাফেরা সবকিছু কিন্তু চেঞ্জ হয়, নোটিশ হয়। এই চেঞ্জটা হওয়ার কারণে কি হয়, তাদের এই চলে ওই সময়টা কারণ কাদের টাইপ ডায়াবেটিস হয়, যাদের বাচ্চা ছোট তাদের টাইপ ডায়াবেটিস হয়। ছোট বাচ্চাদের যদি টাইপ ডায়াবেটিস হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে ইনসুলিন মেনটেন করাটা খুব টাফ হয়ে যায়, এই জন্য বাচ্চারা রিকারেন্ট ওমিশন অফ দ্য ইনসুলিন করে। তাহলে একটা সবচেয়ে মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট করেছে, ওমিশন অফ দ্য ইনসুলিন, ইনসুলিন ওমিশন করার কারণে হতে পারে ইনফেকশন, স্ট্রেস, ওমিশন ইনসুলিন, এগুলোর কারণে মোস্ট ডিকে হয়ে থাকে। সো এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। 2 নম্বর হচ্ছে পেশেন্টে কিন্তু ডিকনেশন। ইন্টারেস্টিং হচ্ছে, পেশেন্ট যেহেতু সোডিয়াম লেভেল ওরকম বেশি চেঞ্জ হয় না, পেশেন্ট অ্যালার্ট থাকে, আর এখানের মধ্যে সোডিয়াম লেভেল অনেক বেশি চেঞ্জ হয়, যার কারণে পেশেন্ট কগনিটিভ স্টেট মানে বেশ লাগলে পেশেন্টটা কি হয়, বেসিক্যালি তার কগনিটিভ স্পেশাল জিসেস কমে যায় এখানের মধ্যে ইম্পর্টেন্সে। তাহলে আমাদের এখানে এইচএসএ দেখার জন্য আমরা জিসেস করতে হবে ম্যান্ডেটরি পেশেন্টকে, হ্যাঁ, কারণ এখানে অনেক বেশি পরিমাণ ভলিউম কমে যায়, ফ্লুইড বেশি লস হয় এখানের মধ্যে। কারণ কি, এখানে এইচএসএ বেসিক প্যাথোলজি হচ্ছে পেশেন্ট ফ্রি ওয়াটার, ওয়াটার ইনটেক করাটা ঠিক মতো সে করে না, ইনসুলিন তো নিচ্ছে না, প্লাস হচ্ছে সে ওল্ড এজ হয়। তাহলে ওল্ড এজ পেশেন্ট কি নেগলেক্ট থাকে, তাদের বাসা যারা একা একা থাকে বা টেক কেয়ার গিভার থাকে না, একা থাকে, তাদেরকে যাদের থেকে এজেস হওয়ার থাকে, ওল্ড নেগলেক্ট পেশেন্ট যাদের কোন বাসায় একা থাকে, তাদের হওয়ার সম্ভাবনা থাকে। এখানে ইনসুলিন পরিমাণ সামান্য পরিমাণ থাকে, কারণ কি, ইনসুলিন যে অ্যামাউন্ট কার্বোহাইড্রেট ব্রেকডাউন, কার্বোহাইড্রেট মেটাবলিজম লাগে যে পরিমাণ, এর চেয়ে অনেক কম লাগে লিপিড মেটাবলিজমের জন্য। তো অল্প পরিমাণ যে ইনসুলিন থাকে প্রিভেন্ট লাইপোলাইসিস, এই জন্য এইচএসসি ওইরকম অ্যাসিড তৈরি হয় না। বাট ইন কেস অফ দ্য ডিকে, ওখানে যে অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি, সেখানে ইনসুলিন পরিমাণ অলমোস্ট জিরো কাছাকাছি, যার কারণে এখানে ডেভেলপ করে অ্যাসিডোসিস। ঠিক আছে। সো এখানের মধ্যে সো কমন কি সিমটম কি, পলিউরিয়া, পলিডিপসিয়া। পলিউরিয়া হলে ফ্লুইড লস হবে, পেশেন্টের ওয়েট লস হবে, ডিহাইড্রেশন হবে। আর ইনফেকশন একটা সিমটম থাকবে, একটা ডিকে পেশেন্ট কমনলি কি থাকবে, একটা ফিভার থাকবে, কমনলি ইউটিআই নিউমোনিয়া তাদের হয়ে থাকে। সো কসমল রেসপিরেশন এগুলো কমনলি, কেন, যেহেতু অ্যাসিডোসিস হচ্ছে বারবার চেঞ্জ টু ব্রিদিং হবে, কসমল রেসপিরেশন হবে, ডিকে তে হবে। সো পেশেন্টের আর এইচএস যদি ওল্ড এজ হয়, কমনলি কাদের হয়, যে নেগলেক্ট পেশেন্টদের হয়, একটা এমআই হয়েছে, স্ট্রেসফুল কন্ডিশন, একটা সার্জারি হয়েছে,
স্ট্রোক তাদের ক্ষেত্রে হয়ে থাকে, ইনফেকশন হতে পারে। সো সবচেয়ে ইম্পর্টেন্ট 30% কেসে ডিকেএইচএস কিন্তু একসাথে থাকতে পারে, এটা বলা হাইব্রিড ফর্ম, অথবা পেশেন্টের দুইটা একসাথে থাকতে পারে, হাইব্রিড ডিকেএইচএস প্রেজেন্টেশন। সো আপনাকে কিন্তু ডায়াগনোস করার জন্য একদিকে পাচ্ছেন এসএস ক্রাইটেরিয়া, ওইদিকে পাচ্ছেন ডিকে ক্রাইটেরিয়া, যেটাগুলো হাইব্রিড ফর্ম ডিকে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু একটু প্রসিডিউর একটু ডিফারেন্ট আছে। ইট ইজ ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েট, ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েট, পরীক্ষায় প্রায় সময় রিটেনে পেজে থাকে। তো হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ডিফারেন্সিয়েশন অফ দ্য ডিকেএইচএস। তো যারা পরীক্ষা দিবেন ফেজে, অথবা যারা পার্ট 1 পার্ট 2 এমআরসিপি ওর আপনি এফসিএস পার্ট 1 দিবেন, ডিপ্লোমা দিবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিফারেন্স গুলো খুব একটা ফেভারিট কোশ্চেন ডায়াবেটিস থেকে। সো এটা কিন্তু আপনাদের ভালো করে জানতে হবে, কেন এক্সপ্রেশন আমি বলে দিলাম। এখন আসেন ডায়াগনস্টিক আইটেম ডিকে, আমরা অলরেডি বলেছি ডিকে মানে হচ্ছে আপনার ডায়াবেটিস, ডি ফর ডায়াবেটিস, কি ফর কিটোন বডি, এ ফর অ্যাসিডোসিস, এটা হচ্ছে মেটাল অ্যাসিডোসিস থাকে এখানের মধ্যে। তাহলে আমরা কি বুঝবো? গ্লুকোজ লেভেল মোর দেন 11.1, অথবা পারেস্ট অফ দ্য ডায়াবেটিস ছিল, যেমন পেশেন্ট রিসিভিং এজিলিটি ইন ভিটর, হ্যাঁ, অথবা পেশেন্ট প্রেগনেন্সি ডেভেলপ করেছে, স্টারভেশন ছিল, প্রলিং স্টারভেশন, অথবা পেশেন্ট গুলো অ্যালকোহলিজম অভ্যাস আছে, তাহলে এই চারটা কন্ডিশনে কি হয়? পেশেন্ট ডেভেলপ ইউগ্লাইসেমিক ডিকে, তার মানে হচ্ছে ব্লাড সুগার লেভেল উইদিন নর্মাল লিমিট, বাট পেশেন্ট ডিকে। কি মানে বুঝলাম ডিকে? কারণ আদার ক্যাটাগরি আছে এখানে, বিএইচবি লেভেল, পিএস কমে গিয়েছে। তো এই পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট, কারণ যাদের ব্লাড সুগার মোর দেন 11 থাকে তাদের ক্ষেত্রে আমাদের নর্মাল স্যালাইনেশন ট্রিটমেন্ট, আর যাদের ক্ষেত্রে আমাদের ব্লাড সুগার লেভেল 11 নিচে থাকে, যারা ডিকে, তাদের ক্ষেত্রে 5% অথবা 10% ডেক্সট্রোজ দেওয়া হয়, ডেক্সট্রোজ অ্যাকোয়া ডিএ দেওয়া হয়। দিস ইজ ডিফারেন্ট, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু আসতে পারে যে ইউগ্লাইসিন ডিটা ফার্স্ট ট্রিটমেন্ট কি ইনসুলিন অ্যালং উইথ 5% or 10% ডিকে এবং ডিএ। ওকে, এখন আসেন বিএইচবি লেভেল, এটা কি জিনিস? এটা হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটার, ইজ ওয়ান অফ দ্য কিটোন বডি, ফার্স্ট কিটোন বডি ইন ব্লাড ফর্মেশন হয়, এটা কি নাম কি? বিএইচবি। এই কিটোন বডি তৈরি হয় এস টু এসিটেট, আরটা হয়তো এসিটোন। এসিটোনটা ইউরিনে চলে আসে, সরি এসিটোনটা চলে আসে আপনার রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে, ফ্রুটি ওডর মানে স্পেশালি ওডোরে চেঞ্জ হয়, মাস্টি ওডর, আর হচ্ছে এসিটোন চলে ইউরিন দেয়। তাহলে আমরা ব্লাডে মাপি বিএইচবি লেভেল, মুখে যে আমাদের এসিটোন, আর ইউরিন দেয় এসিটোন প্লাস এসিটো এসিড, দুইটাই যায়। তো এসিটো এসিডটা বেসিক্যালি আমরা মেজার করি, কিটোন বডি মেজার করি ইউরিনের মধ্যে। আমাদের দেশের মধ্যে ব্লাডে বিএইচবি লেভেল মেজার করা যায় না, বাট ইন কেস অফ ফরেন কান্ট্রি, আমেরিকা, ইউকে, সেখানের মধ্যে ডেভেলপ পয়েন্ট টেস্টিং, ক্যাপিলারি লেভেল স্টিক আছে ওদের, কিটোন বডি স্টিক পাওয়া যায়, স্টিক দিয়ে জাস্ট ক্যাপিলারি ব্লাড সুগারের মধ্যে চেক করে ওরা বুঝতে পারে যে কি পরিমাণ আছে। তো মোর দেন 3 মিলিমোল আর ইউরিনের মধ্যে 2+ থাকলে, আমরা যে 2+ দেখি, তখন আমরা বলবো ডিকে স্টেপ পাওয়া যায় আমাদের দেশে। সো ইউরিন স্টেপ আমরা চেক করি, 2+ মোর তাহলে আমরা ডিকে, কারণ কি এই 2+ নিচে হলে কিন্তু ডিকে বলা যাবে না। আর হচ্ছে এসি আউট আমরা এবিজি করি, এবিজির দরকার না হলে আমরা বিউজি করলে হবে, ভেনাস ব্লাড গ্লুকোজ অ্যানালাইজ, হ্যাঁ, ভেনাস ব্লাড গ্লু ভেনাস ব্লাড আমরা যদি অ্যানালাইজ করি, হ্যাঁ, আর্টের ব্লাড তো আমরা করি বেসিক্যালি ফর সি দ্য এসিডিসি প্লাস হাইপোক্সিয়া দেখার জন্য, আর আমাদের ইন কেস অফ ডায়াগনোস করার জন্য ডিকে ভেনাস ব্লাড এনাফ, হ্যাঁ। সো এখানের মধ্যে পিএস 7/3 অ্যান্ড বাইকার্বনেট জিরো এটা থাকলে হবে, আমাদের বলতে পারবে পেশেন্ট হ্যাভিং ডিকে 18 তাহলে। আর যেটা আপনাদের এইচএইচএস, এটার মধ্যে দেখেন ব্লাড সুগার ভেরি হাই, 600 মিলিগ্রাম অথবা 33.3 মিলিমিটার উপর থাকে, কিন্তু ভেরি হাই ব্লাড সুগার দ্যাট ইন্ডিউস হাইপারগ্লাইসিমিয়া, দ্যাট ইন্ডিউস অসমোটিক ডায়ালিসিস, হাইপোলিউরিয়া, মোর ফ্লুইড লস হবে, মোর বেশি মানে ফ্লুইড লস হওয়ার কারণে কি হবে আলটিমেটলি? পেশেন্ট এক্সট্রিম ডিহাইড্রেশন, ঠিক আছে, দ্যাট বলা কমা। সো দিস ইম্পর্টেন্ট থিং, আমরা জানি ব্লাডের মধ্যে সোডিয়াম ওয়াটার থাকে ব্যস্তানুপাত অনুসারে, যখন সোডিয়াম ওয়াটার কমে যাবে সোডিয়াম বাড়বে অটোমেটিকলি, হ্যাঁ। সো ইট ইজ ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ। সো এই যে অনুপাতটা মেনটেন করতে হয় সবসময়, 1:1 থাকে। সো ওয়াটার কমে গেলে সোডিয়াম বাড়ে, সো ওয়াটার যখন লস হয় তখন সোডিয়াম বাড়ে, তার মানে হাই সোডিয়ামের মধ্যে বেশি দেখা যায়। ওকে, দেন আসে আমরা তার হাইপারসমোলারিটি, হ্যাঁ। হাইপারসমোলারিটি আমরা কি বুঝবো? আমরা বেসিক্যালি হচ্ছে এখানের মধ্যে পেশেন্টের অসমোলারিটি ক্যালকুলেট করতে হয় দুইটা টার্ম, আমরা আগে শিখতাম যে 320, ওটা হচ্ছে আপনার টোটাল সেরাম অসমোলারিটি। যেহেতু আমরা ইউরিয়া লেভেলটা করি না নর্মালি, ইউরিয়া তো আমরা নর্মালি করা হয় না, কারণ ইউরিয়া একটা ফলস পজিটিভ একটা কন্ডিশন, ডিহাইড্রেশনের মধ্যে ইউরিয়া এমনি অনেক বেশি হতে পারে, ঠিক আছে। আর এই ইউরিয়াটা খুব একটা ভালো টেস্ট না, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের একটা বলা হয় ইফেক্টিভ সেরাম অসমোলারিটি আমরা মেজার করলে হবে। এটা কি করবো? আপনার হাতে যদি ব্লাড সুগার লেভেল জানা থাকে, পেশেন্টের ব্লাড সুগার প্লাস সোডিয়াম লেভেল জানা থাকে, 300 উপরে হইলে আমরা বলি পেশেন্ট হ্যাভিং ডিকে। আর যদি আপনি ইউরিয়া শো করতে চান মিলিমোলে, তাহলে 320 হওয়া লাগবে। তাহলে ডেভিডসন লেখা আছে 320 উপর ডিকে, বাট এডিএ বলে 300 উপরে হলে বলা যাবে ডিকে। আর কোন পেশেন্ট যদি
টোটাল সিলেবাস মানে 360 এর উপরে হয়, এটা হচ্ছে সিরিয়াস ডিকে বলা হয়, অর্থাৎ গ্রেভ প্রগনোসিস খুব খারাপ থাকে এর মধ্যে। সো আমাদের হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া, ব্লাড সুগার লেভেল 33.3, ইফেক্টিভ অসমোলারিটি 300, আরটা হচ্ছে যেহেতু এখানের মধ্যে অ্যাসিডোসিস নাই, তার মানে বিটা হাইড্রোক্স বিটারে লেস দেন 3, আর ইউরিনে যদি লেস দেন 2 হবে, মানে 1+ থাকতে পারে, এটা 1-2 থাকতে পারে, বাট 3 কখনই হবে না। সো এখন আরটা হচ্ছে আমাদের কিটন বডি লেভেলটা দেখলাম, আর হচ্ছে অ্যাসিডোসিস দেখবো আমরা। অ্যাসিডোসিস লেভেল হচ্ছে আপনার পিএস 7.3 উপরে থাকবে, এখানের মধ্যে বাইকার্বনেট লেভেল 15 অথবা 18 বেশি থাকা লাগবে। এই হলো আমাদের মোটামুটি ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া। এটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা ভুল করা যাবে না, ভুল করলে কি হবে আলটিমেটলি পরীক্ষা আপনার উল্টো হয়ে যাবে, হ্যাঁ। সো দিকে আমাদের এইচএস এর ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া, তার মানে কি করবো আমরা, অলওয়েজ বায়োকেমিক্যাল ডায়াগনোস করতে হবে। ক্লিনিক্যালি আপনি সাসপেক্ট করবেন পেশেন্টের ইনফেকশন আছে, ব্লাড সুগার লেভেল হাই আছে, পেশেন্ট আনওয়েল আছে, পেশেন্টের এক্সট্রিম রেসপিরেটরি রেট হচ্ছে, মানে রেসপিরেশন অনেক বেশি নিচ্ছে, সেটা আমরা ধারণা করতে পারি, বাট কনফার্ম বাই দা বায়োকেমিক্যাল। সো বায়োকেমিক্যাল করার জন্য কি কি হাতে লাগবে, একটা কিছুই লাগবে না, আপনার একটা ব্লাড সুগার লেভেল জানা লাগবে, একটা ইলেকট্রোলাইট জানতে হবে, আর একটা বিবেজি করলে মোর দেন এনাফ। মোটামুটি আপনার আপনার ডায়াগনোস ক্রাইটেরিয়া হয়ে যাবে। আর একটা হচ্ছে ইউরিন স্টিপ করতে হবে ফর কিডনি বডির জন্য। এই 4টা টেস্ট আপনি মোটামুটি করলেই আমাদের ডায়াগনোস্টিক হয়ে যায়। তাহলে আমাদের কি কি টেস্ট বললাম, একটা একটা হচ্ছে ব্লাড সুগার লেভেল, ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার লেখলেন একটা। 2 নম্বর হচ্ছে ইউরিন ফর কিডনি বডি দেখলেন আপনি 2 নম্বর। 2 নম্বর হচ্ছে ভ্যানাস ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ভ্যানাস ব্লাড গ্লুকোজ গ্যাস অ্যানালাইসিস করবো আমরা, হ্যাঁ। 2 নম্বর। 3 নম্বর করলাম আমরা। 4 নম্বর হচ্ছে যেহেতু কমনলি ইলেকট্রোলাইটের ইম্পর্টেন্ট ইস্যু, সেরাম ইলেকট্রোলাইট করতে হবে, স্পেশালি সোডিয়াম দেখার জন্য। পটাশিয়াম ইম্পর্টেন্ট, কারণ পটাশিয়াম ব্যালেন্স হয়। আমরা জানি কি ইনসুলিনের কাজটা কি, ইনসুলিন কাজ হচ্ছে বডিতে পটাশিয়াম ঢুকানো সেলের মধ্যে। যখন বডি ইনসুলিন দেই, হ্যাঁ, আমরা বলি জিকে সলিউশন, গ্লুকোজ ইনসুলিন পটাশিয়াম ইনসুলিন সলিউশন, এটা আমরা ইউজ করি স্পেশালি ইন কেস অফ হাইপারক্যালিমিয়াতে। তাহলে ইনসুলিন কাজটা কি, পটাশিয়াম সেলে ঢুকানো। যদি ইনসুলিন না থাকে তাহলে কি হবে, পটাশিয়াম হাইপারক্যালিমিয়া থাকবে। তো ইনিশিয়াল হাইপারক্যালিমিয়া থাকা মানে ইজ ইন্ডিকেট পেশেন্ট হ্যাভিং পটাশিয়াম লেভেল বেশি ডিউটি ইনসুলিন ডেফিসিয়েন্সি। তবে একটা কথা আছে, অ্যালডোস্টেরন লেভেল বাড়াতো, যেহেতু ডিহাইড্রেশন থাকে, অ্যালডোস্টেরন কি করে আবার বডি থেকে পটাশিয়াম লেভেল বের করে দেয়। সো পটাশিয়াম 5.5 এর উপরে থাকা মোটামুটি আমরা ট্রিটমেন্ট দেই না। 5.5 থেকে 3.5 হলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট শুরু করতে হয়। পটাশিয়ামটা আমরা দেখাবো আপনাদেরকে। কারণটা কি, এই আপনি যখন ইনসুলিন দিবেন তখন পটাশিয়াম আরো শার্প কমে যাবে। পটাশিয়াম টু নিড ফর টু মেনটেন কার্ডিয়াক রিদম, কার্ডিয়াক স্টেবিলিটি, কার্ডিয়াক মাসেলের জন্য পটাশিয়াম 100% দরকার। সো পটাশিয়াম ছাড়া কিন্তু কার্ডিয়াক মাসেল মুভ করবে না। কম হলে প্রলং কিউটি হবে, আনটিল বিএফ হবে, পেশেন্ট অ্যাসিস্টাল ডেথ হবে। বেশি হলে পেশেন্টের কিউটিসি শর্ট হবে, ভেন্ট্রিকুলার টেকার্ডে হবে, আলটিমেটলি পেশেন্টের এসবিটিডি বিটি ডেভেলপ করবে। সো ইজ ইম্পর্টেন্ট থিং যে পটাশিয়ামকে সবসময় গুরুত্ব দিতে হবে। সো এখানের মধ্যে ইনভেশন তাহলে আমরা করলাম এইটা, তাহলে আমাদের ইলেকট্রো 4টা ইনভেশন মাস্ট। সাথে হচ্ছে যেহেতু পেশেন্টের একই থাকে, কারণটা কি, ডিহাইড্রেশন থাকে। ডিহাইড্রেশন মানে কি, প্রিনাল অ্যাজোটিমিয়া হয়। অ্যাজোটিমিয়া মানে হচ্ছে, প্রিনাল মানে কি, যেহেতু জিএফআর কমে যায়, তার মানে পেশেন্টের ব্লাডের মধ্যে ইউরিয়া ক্রিয়েটিন এগুলো বাড়তে থাকে, তার মানে ইজিএফ ফলো করতে হবে। পেশেন্টের কিডনি ফাংশন মাস্ট করা লাগবে, 4টা টেস্ট মাস্ট। এখন আমাদের আসো এই মোস্ট কমন কজ বললাম কি, ইনফেকশন, তার মানে আমরা ইউরিন সিএস ব্লাড সিএস করা লাগবে। আরেকটা হচ্ছে যদি পেশেন্ট ওল্ড এজ হয়, তাহলে আমাদের একটা ইনফেকশন কজ হচ্ছে আমাদের এমআই, তাহলে এটা ইসিজি করতে হবে মাস্ট, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনাদের এই কটা টেস্ট সবাইকে লিখতে হবে পরীক্ষা যদি বলে কি কি টেস্ট করতে চাও। আর কি ইসিজি করলাম, তার কি হতে পারে, আর কিছু টেস্টের মধ্যে হচ্ছে আমাদের একটা আল্ট্রাসাউন্ড করতে পারি, একটা চেস্ট টেস্ট করতে পারি ইনফেকশন দেখার জন্য, হ্যাঁ। এগুলো আমাদের মোটামুটি কমন টেস্ট, ঠিক আছে। সেগুলো করার পর আমাদের আরেকটা হচ্ছে জিসিএস আমরা করলামই। সো আরেকটা হচ্ছে প্লাজমা অসমোলারিটি করতে হবে। এখন একটা হচ্ছে, আপনি একটা পেশেন্ট আপনার কাছে আসছে, ক্যাপিলারি ব্লাড সুগার নিয়ে আসছে 40, আই উইল কনফার্ম যে পেশেন্টের ডিকে আছে, নো আই উইল ডু অলওয়েজ আরবিএস করবো, আমরা একটা ল্যাব টেস্ট কনফার্ম করবো, হ্যাঁ। কারণ আপনার এই মেশিন বেরি করে তো আমরা একটা, যদি ওটা জানা সত্ত্বেও আমাদের একটা ল্যাবে টেস্ট করাতে হবে, আরবিএস করা লাগবে। সো আমাদের এই টেস্টগুলো মাস্ট। একটা সিবিসি করতে হবে যদি ইনফেকশন একটা সাইন বোঝা যায়। তবে ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং হচ্ছে ডিকেতে কিন্তু নিউট্রোফিলিক লিউকোসাইটিস হয়, তার মানে কি অটোমেটিক নিউট্রোফিল কাউন্ট বাড়া পেতে পারে, বাট যদি হাই থাকে ইস ইন্ডিকেট পেশেন্ট হ্যাভিং ইনফেকশন। ওকে, সো এগুলো আমাদের মোটামুটি ইনভেস্টিগেশন, ঠিক আছে, এগুলো নিয়ে কোনো কনফিউশন কিছু নাই। তো আমাদের এগুলো সবাই করতে হবে। এখন আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, ম্যানেজমেন্ট। ডিকে খেয়ে আপনার আইভি ডিকে নর্মাল ম্যানেজমেন্ট অলওয়েজ আইভি ইনসুলিন, সাম এক্সেপশনাল এখানে আছে, আপনাদের পড়াবো আমরা, ডেভিডসন লেখা আছে আইভি ইনসুলিন, বাট আমরা পড়াবো আপনাদেরকে যে আইভি ইনসুলিন ছাড়াও ম্যানেজ করা যেতে পারে। এখন ডিকে ম্যানেজমেন্টের জন্য 4টা প্রিন্সিপাল আমাদের ফলো করতে হবে। একটা হচ্ছে, ওহ নো, এক হচ্ছে আমাদের কারেকশন অফ দ্য ডিহাইড্রেশন, 1 নম্বর।
বাই আইবি ফ্লুইড। ঠিক আছে, আইবি ফ্লুইড হতে পারে যদি আমাদের হাইপারগ্লাইসেমিক ডিকে হয় তাহলে আমাদের নর্মাল স্যালাইন ইউগ্লাইসেমিক ডিকে হলে 5% অথবা 10% দিয়ে দিব আমরা। হ্যাঁ, দুইটা ফ্লুইড আমাদের হাতে আছে, এক নাম্বার। দুই নাম্বার আছে কারেকশন অফ দা ইনসুলিন ডেফিসিয়েন্সি। তাহলে কি দেবো আমরা? আমরা স্টার্ট করবো পেশেন্টের বেসিক্যালি হচ্ছে আমাদের ইনসুলিন শুরু করতে হবে, ইনসুলিন। দুই নাম্বার কারেকশন অফ পটাশিয়াম ইমব্যালেন্স, পটাশিয়াম অবশ্যই আমাদের আসতে হবে। তাহলে দেখেন তিনটা গাইডলাইন, তিন প্রিন্সিপাল কিন্তু। 4 নম্বর হচ্ছে মিসলিনিয়াস কজ অফ আন্ডারলাইং, কজ অফ দ্য আন্ডারলাইং প্রিন্সিপাল ফ্যাক্টর, ইনফেকশন ট্রিট করা লাগবে। হ্যাঁ, পেশেন্টকে ইনফেকশন ট্রিট করতে হবে। 5 হচ্ছে প্রিভেন্টিভ মেজারমেন্ট, 5 নম্বর হচ্ছে ফার্দার যেন না হয় সেটা শিখে দিতে হবে। So, এগুলো আমাদের মোটামুটি ম্যানেজমেন্ট, হ্যাঁ, মনিটর করতে পারি, এগুলো খুব ভালো মনিটর করা লাগবে। চল আমাদের দেখেন ব্রড হেডিং লেগেছে আইবি ফ্লুইড, ইনসুলিন অ্যান্ড পটাশিয়াম। সো এই জিনিসগুলো আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডিকে ক্ষেত্রে। সো সো আমাদের আইবি ফ্লুইড 1 নম্বর ম্যানেজমেন্টটা কেন আমাদের পেশেন্টকে কমনলি আমরা কি ডিহাইড্রেশন অ্যাসেস করে নেই। যদি মাইল্ড ডিহাইড্রেশন আমরা বলি 5% বডি ফ্লুইড লস ইজ 5 to 10% মডারেট ডিহাইড্রেশন, আর সিভিয়ার ডিহাইড্রেশন আমরা বলি মোর দেন 10% লস ইজ ফ্লুইড বডি থেকে। সো এটা ডিকেতে নর্মালি পেশেন্টের যে পরিমাণ ফ্লুইড লস হয় এটা বলে 100 মিলি পার কেজি বডি ওয়েট। তার মানে যদি 60 কেজি ওজন হয় তাহলে সে 6 লিটার ফ্লুইড লস হয়েছে। এই 6 লিটার ফ্লুইডের ভাগ আছে, এই 6 লিটার যে ফ্লুইড লস হয়েছে এটা কিন্তু দুইটা ভাগ আছে, এটা আমরা জানি ইসিএফ আর এটা হচ্ছে আইসিএফ। তাহলে আমাদের ইসিএফ 3 লিটার, আইসিএফ 3 লিটার। ফ্লুইড কি একলা হচ্ছে? নো, সাথে কি লস হয়েছে? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। পটাশিয়াম ইন্টারসেলুলার, এই জন্য পটাশিয়াম লেভেলটা ওরকম ভালো বুঝতে পারি না আমরা, সোডিয়াম খেয়াল করা যায়। আর হচ্ছে ক্লোরাইড, এগুলো লস হয়ে যাবে অন্তত 2 মিলিমিটার করে, হ্যাঁ, মোটামুটি লস হয়ে যায়। তো মোটামুটি এইগুলো আমাদের লস। তো এই 6 লিটার ফ্লুইড কিন্তু আমাকে ম্যানেজ করতে হবে, কারণ ডিকে চিকিৎসাকে জানেন কতক্ষণ? 10 থেকে 18 ঘন্টা এর মধ্যে আপনাকে কারেকশন করা লাগবে। যদি কোনো ডিকে 24 ঘন্টার বেশি কারেকশন লাগে তার মানে আপনার ম্যানেজমেন্ট ঠিক হয় নাই, ম্যানেজমেন্ট ভুল আছে আপনার। সো 24 আওয়ারের মধ্যে অবশ্যই আপনাকে এই 6 লিটার ফ্লুইড আপনাকে রিপ্লেস করা লাগবে, ইলেকট্রোলাইট কারেকশন করা লাগবে, ইনসুলিন ঠিক মতো দিতে হবে, ক্লোজ মনিটর করা লাগবে, ডিকে পেশেন্টকে 1 ঘন্টা পর ফলো আপ করা লাগে। সো এখানে আমাদের আইভি ফ্লুইডটা অ্যাসেস করার পরে যদি সিভিয়ার হয় তাহলে আমাদের কিন্তু প্রথমে 1 লিটার বোলাস দিয়ে দিব 30 to 60 মিনিটের মধ্যে। কটুক দিব? 1 লিটার স্টারয়েড দিয়ে দিব। রিঙ্গার লেকটা ভালো কাজ করে, আগে বলো তো 0.9%, এখন রিঙ্গার লেকটা বলা যায়, এগুলো স্টাডি চলে আসছে। সো এই ফ্লুইডটা আমরা 1 ঘন্টার মধ্যে দিয়ে দিব 30 to 60 মধ্যে। আর যদি কার্ডিয়াক কম্প্রোমাইজ করে, হ্যাঁ, যদি ওল্ডার পেশেন্ট হয়, পেশেন্ট আছে হার্ট ফেলিয়ার আছে, ইডিমা আছে, তাহলে আপনাকে কিন্তু ফ্লুইডটা জুডিশিয়ালি ইউজ করতে হবে, কারণ ফার্দার ফ্লুইড দিলে কি হার্ট বিকাম কম্প্রোমাইজ। এই জন্য আমাদের ফ্লুইড ইউজ করার জন্য ইন কেস অফ কার্ডিয়াক ইস্যুটা মাস্ট মাথায় রাখতে হবে যে পেশেন্ট ওল্ড এজ কিনা, সেক্ষেত্রে আমাদের ফ্লুইডটা ইনডিভিজুয়াল ইউজ করতে হবে, কারণ বেশি ফ্লুইড দিলে পালমোনারি এডিমা হবে, হার্ট ফ্লুইডটা আরো এগ্রেভেট হবে। কারণ পেশেন্ট অলরেডি কি হয়, যেহেতু হার্টের পাম্পিং ফেলিওর আছে, সিস্টেম ফেলিওর আছে, সেক্ষেত্রে আমাদের ফ্লুইড বেশি দেয়, পেশেন্টের ফার্দার ফেলার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, তো আমাদের ফার্স্টে যে ফ্লুইড ম্যানেজমেন্টটা করতে হবে। করার পরে আমাদের যদি কোনো কারণে পেশেন্টের মাইল্ড হয়, হ্যাঁ, যদি কোনো কারণে পেশেন্টের মাইল্ড হাইপোভলিউম হয় তাহলে আমাদের কি এই পেশেন্টগুলোর 0.9% যে ফ্লুইডটা আমরা মাইল্ড হেলথে আমাদের দিব, সেক্ষেত্রে আমাদের 50% ফ্লুইড দিব ফার্স্ট 12 ঘন্টার মধ্যে, 8 থেকে 12 ঘন্টার মধ্যে, বাকি 50% দিব রেস্ট অফ 12 ঘন্টার মধ্যে দিব। এই মাইল্ড যদি হাইপোভলিউমিয়া হয়, সিভিয়ার তাহলে কি করবো আমরা? 1 লিটার দই বোলাস দিয়ে দিব, দেওয়ার পর আমরা এক্সারসাইজ করবো, এক্সারসাইজ করার পরে 3 ঘন্টার মধ্যে আমরা 50% ফ্লুইড দিয়ে দিব সেখানের মধ্যে, হ্যাঁ? পরের ঘন্টা আমরা 1 লিটার দিব। কি অ্যাসেস করবেন আপনি? ব্লাড প্রেশার, পালস দেখবেন, ক্যাপিলারি ফিলিং টাইম দেখবেন, ইউরিন আউটপুট দেখবেন, 4টা জিনিস মাস্ট। তাহলে ডিকে এই সিচুয়েশনকে একটা ক্যাথেটার করাতে হবে টু সি দ্য ইউরিন আউটপুট, কারণ আপনার বডিতে ইন্টারনাল ভলিউম ঠিক আছে কিনা এটা ক্রাইটেরিয়া কি জানেন? ইউরিন আউটপুট। সো ইউরিন আউটপুটটা কিন্তু শুড বি 0.5 ml পার কেজি পার আওয়ার বেশি হওয়া লাগবে। তার মানে যদি 1 ঘন্টা ফলো আপ করেন এই লেভেলটা হবে মোর দেন 30 ml। 30 ml মানে কি ইজ ইউরিন আউটপুট ইজ এডুকেট। সো আমাকে 1 লিটার দেওয়ার পর যদি ইউরিন আউটপুট ঠিক মতো না বাড়ে, পালস, ব্লাড প্রেশার টেগাইডে আছে, পালস ব্লাড প্রেশার এখনো কম আছে, সিস্টোলিক লো, ডায়াস্টোলিক হাই আছে, পালস প্রেশার কমে গিয়েছে, সিআরটি হাই আছে, হাইপোক্সিয়া আছে, তাহলে এগুলো আমরা অবশ্যই আমাদের আর এটাতে পারফেকশন ইন্ডিস দেখা লাগে। এগুলো দেখার পর আমরা অ্যাসেস করতে পারবো পেশেন্টের পেরিফেরাল কি অবস্থা। এখন যদি আমাদের মাইল্ড হয়, সিভিয়ার হয়, তাহলে আমরা 1 লিটার করে ফ্লুইড দিয়ে দেবো, 1 ঘন্টা দিয়ে থাকবো, 3 থেকে 4 লিটার ফ্লুইড দিয়ে দেবো উইদিন 3 আওয়ার মধ্যে, তারপর অ্যাসেস করে থাকবো। সো 3 লিটার ফ্লুইড দিয়ে দেওয়ার পরে আমরা যদি মাইল্ড হয় তাহলে আমরা ফ্লুইডটা স্লো দিতে পারি, যেমন প্রথমে 8 ঘন্টা 12 ঘন্টা 50% 3 লিটার, পরে 12 ঘন্টা 3 লিটার দিতে পারি আমরা। ঠিক আছে, ওকে। যখন সবচেয়ে ইম্পর্টেন্ট, যখন ব্লাড সুগার লেভেলটা কমে যাবে, মানে যখনই ব্লাড সুগার ফ্লুইড দিলে কিন্তু ব্লাড সুগার অটোমেটিক কমতে থাকে, কারণ ওই সময় ভলিউম কন্ট্রাকশনের কারণে ব্লাড সুগার হাই দেখাচ্ছে আপনাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সাবকুটানিয়াস ফ্লুইড ইনসুলিন কেন দেই না, এর কারণ হচ্ছে একটা সিভিয়ার ডিহাইড্রেশন
ইনসুলিন অ্যাপ্লিকেশন হয় না, এই জন্য আমরা দিই না। আচ্ছা, যখন আপনার ব্লাড সুগার লেভেলটা কমে 14 মিলিমিটার নিচে নেমে আসবে, 13.9 নিচে আসবে, 250 মিলিগ্রাম, হ্যাঁ, তার মানে 30.9 নিচে আছে, তখন আমরা কি হবে, নর্মাল স্যালাইনের পাশাপাশি আমরা কিন্তু ট্রাই চ্যালেঞ্জ করবো অলওয়েজ, মনে রাখবেন। তিনটা চ্যালেঞ্জ সুবিধা কি, তিনটা ফ্লুইড একসাথে দেওয়া যায়। তাহলে আমাদের 10% অথবা 5% আমরা দিয়ে দিব, হ্যাঁ, ঠিক আছে। ওকে, আর ইউগ্লাসিম ডি গুলো আমরা অলরেডি বলেছি, ইনিশিয়াল ট্রিটমেন্টে কি 5 ও 10% দিয়ে দিব আমরা, স্টার্টেড অ্যালোংসাইড, হ্যাঁ, ঠিক আছে। সো প্রথম শুরু করতে হবে, ঠিক আছে। ওকে, সো আমাদের এই মোটামুটি ম্যানেজমেন্ট, তা কি করতে হবে আমাদেরকে, পেশেন্ট গুলোকে ফ্লুইড দেওয়ার পরে আমাদের একটা কাজ করতে হবে, ইলেকট্রো দেখতে হবে, সোডিয়ামের কি অবস্থা, পটাশিয়াম কি অবস্থা, সেরকম ক্রিয়েটিনিন দেখতে হবে, ভেনাস পিএইচ দেখলে মোর দেন এনাফ, অসমোলারিটি মেজার করতে হবে, আর হচ্ছে গ্লুকোজ মেজার করতে হবে 2 to 4 আওয়ার ইন্টারভ্যালে, হ্যাঁ। সো ডিকে যখন রিজলিউশন হয়ে যাবে, পেশেন্টকে আমরা কি করব, আইভি থেকে সাবকিউটেনিয়াস ফ্লুইড চেঞ্জ করব, হ্যাঁ। কখন দিব, অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা আগে এই ইনসুলিনটা সাবকিউটেনিয়াস দিয়ে দেবো, কারণ সেই পরিমাণ যে সুইচ আইভি দিলে মানে সাথে সাথে কিন্তু রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া হবে আইভি অফ করার সাথে সাথে, কারণ আইভি কাজ করে 3 থেকে 5 মিনিটের জন্য, আইভি অফ করতে হবে, সাবকিউটেনিয়াস ইনসুলিনটা কাজ করার জন্য আপনাকে 1 থেকে 2 ঘন্টা সময় দিতে হবে, ঠিক আছে। সো এই হলো আমাদের ফ্লুইডের মেজারমেন্টের কথা। আমরা একটু আসি, আমরা হচ্ছে যদি 2 নম্বরে আসি, এটা হচ্ছে আহ ইনসুলিন ইউজ করি এখন, দেখেন, ইনক্লুসিভ ডিকেতে কিন্তু আইভি ফ্লুইড প্লাস ইনসুলিন একসাথে দিতে হবে, বাট এইচএসসি তে কিন্তু আইভি ফ্লুইডের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। যদি কোনো কারণে ব্লাড সুগার না কমে, তখন আমরা ইনসুলিন 1 ঘন্টা পরে শুরু করি আমরা। সো এখানে যদি আমরা ইনসুলিন এখন আমরা চিন্তা করবো, ডিকেটাকে মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড ডিকে বলতে কি বুঝি, যদি পেশেন্টের পিএস পিএস লেভেল 7.25 থেকে 7.25 থেকে 7.3, হ্যাঁ, মডারেট হচ্ছে 7.25 এর নিচে থাকবে, ঠিক আছে, 7 পর্যন্ত, হ্যাঁ। আর সিভিয়ার হচ্ছে 7 নিচে থাকবে পিএস একটা। আর হচ্ছে বাইকামের লেভেল দিয়ে বুঝতে পারি, 18 থেকে 15, 15 থেকে 10, <10। এগুলো হচ্ছে আমাদের ডিকে মাইল্ড, মডারেট, সিভিয়ার। দেখুন যদি মাইল্ড হয়, পেশেন্টে কিন্তু আমরা চাইলে সাবকিউটেনিয়াস ইনসুলিন নিতে পারি, হ্যাঁ। এটা ডোজটা কি, 0.1 ইউনিট পার কেজি বডি। ধরুন একটা পেশেন্ট 100 কেজি ওয়েট, তাহলে কত হলো, 10 ইউনিট দিবেন আপনি, হ্যাঁ। এটা কি দিবেন, বোলাস ইনসুলিন দিয়ে দিবেন, ইনসুলিন অ্যালাগ দিয়ে দিবেন চামড়ার নিচে, যদি মাইল্ড ডিকে হয়। আর যদি মডারেট টু সিভিয়ার হয়, অলওয়েজ ইউজ আইভি ইনসুলিন, অলওয়েজ কি হতে হবে, আইভি ইনসুলিন দিতে হবে সেখানের মধ্যে, হ্যাঁ। তো এটা হিসেবটা কি, এটা 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার, এটা পার কেজি হিসেব করে আমরা পেশেন্টের কেজি, যেমন 60 কেজি একটা পেশেন্টের ওয়েট, তাহলে 6 ইউনিট আসে। এখন যে 6 ইউনিট ইনসুলিনকে আমরা কিভাবে দেবো আইভিতে, এটা দেওয়ার প্রসিডিউরটা কি, এটাকে আমরা তৈরি করতে হবে। এটা তৈরি করার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে 49.5 ml নর্মাল স্যালাইন, হ্যাঁ, ঠিক আছে, প্লাস হচ্ছে 0.5 ইউনিট 5 ml ইনসুলিন। 0.5 ml মানে ইনসুলিন মানে হচ্ছে 50 ইউনিট ইনসুলিন ইউজ করবেন আপনি, শর্ট একটি নিতে পারে, আল্ট্রা একটি নিতে পারে, হ্যাঁ। তাহলে এই যে 0.5 ml প্লাস 0.49/5 ml নর্মাল স্যালাইন, তাহলে কত হলো, 50 ml হলো। তার মানে কি, যদি 50 ml এর মধ্যে 50 ইউনিট ইনসুলিন আছে, তার মানে 1 ml কতটুকু আছে, 1 ml 1 ইউনিট ইনসুলিন আছে, তাই তো। তাহলে যদি 6 ml দেই পার আওয়ারে, তাহলে 6 ইউনিট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা হিসেব করে আমরা পেশেন্টকে 6 ml পার আওয়ার শুরু করবো, ব্লাড সুগার হাই থাকলে, যদি 24 উপরে থাকে, 5 শুরু করতে, 20 উপরে থাকলে, 4 শুরু উপরে থাকলে, 12 বোতল 3 দিতে পারি আমরা। এইভাবে একটা হিসাব আমাদের আছে মোটামুটি। ইনিশিয়ালি আমরা কি করবো, 6 থেকে শুরু করবো আমরা, যখন ব্লাড সুগার কমবে তখন আমরা আস্তে আস্তে ডোজটা কমিয়ে নিয়ে আসবো, হ্যাঁ। সো ইট ইজ ইম্পর্টেন্ট থিং যে পেশেন্টের এই ইনসুলিন শুরু করার একটা টেকনিক, হ্যাঁ। সো এখন পেশেন্টের যদি আমরা 1 ঘন্টা পরে দেখবো, হ্যাঁ, পেশেন্টে আমরা অ্যাসেস করবো 1 আওয়ার পর পর দেখবো ব্লাড সুগার লেভেল, দেখার পরে যদি দেখি পেশেন্টের ব্লাড সুগার কমতেছে না, তার মানে এখানের মধ্যে আহ এই যে 0.1 ইউনিট পার কেজি রিপিট ইনসুলিন দিলাম, হ্যাঁ, যদি 1 ঘন্টা পর পর না দিতে চাই, তাহলে আমরা 2 ঘন্টা পর পর দিতে পারি, 2 ঘন্টা ডাবল দিতে হবে, 0.2 ইউনিট পার কেজি বডি দিতে হবে। আচ্ছা, ওকে। সো এই যে আমাদের এই ইনসুলিন ম্যানেজমেন্ট একটা ক্রাইটেরিয়া, আস্তে আস্তে ইনসুলিন ডোজটা কমাবো। এখন এই পেশেন্ট গুলো যখন আমরা এইভাবে ইউজ করব, তখন আমাদের আরেকটা হচ্ছে, হয় ব্লাড সুগার লেভেল 250 নিচে আসবে, হ্যাঁ, আপনি যে ইউনিট শুরু করলেন, যখন ব্লাড সুগার লেভেল 250 নিচে আসবে, মানে 30.9 নিচে আসবে, তখন যে ডোজ দিচ্ছেন আপনার জাস্ট ড্রপ তো 50% কমে ফেলাবেন। এটা হচ্ছে এটা 50% কমিয়ে আমরা জাস্ট 0.1 ছিল 0.05 করে ফেলবো এটাকে, হ্যাঁ। কারণ আগে ছিল 6, ছিল 3 ml করে ফেলবো, হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ড্রপ করে আমাদের এখানে নিয়ে আসবো, যে 0.05 ইউনিট পার কেজি বায়োট নিয়ে আসবো, হ্যাঁ। সো আর অথবা ওইখানে ছিল 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার ছিল, এখানে 0.2 আওয়ার পর পর দেবো ইনসুলিনটা, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমরা তো কি করলাম, এটা দেওয়ার পরে আমাদের কি করবো, ডিকে
আমাদের টার্গেট ব্লাড সুগারতে 100 থেকে 200 মিলিগ্রাম পার ডিএল। এটা মানে কি 100 8 থেকে 11। আমাদের টার্গেট হচ্ছে ব্লাড সুগার 8-এর নিচে কমাবো না, 11-এর মধ্যে রাখবো। সো ব্লাড সুগার লেভেল এই লেভেলে আসার পরে আমাদের মোটামুটি ডিকে রেজলিউশন একটা ক্রাইটেরিয়া আছে আমরা জানি। সেখানের মধ্যে বলছে যদি ভেনাস পিএইচ আপনার জন্য এবিজি করবেন, বিবিজি করবেন 7.3, বাইকার্বোনেট লেভেল 18 উপরে থাকে, হ্যাঁ, এবং ব্লাডের কিটোন বডি <0.6 ml হয়ে যায়, অথবা ইউরিনের লেস দেন +1 নিচে নেমে যায়, তখন আপনি ধরে নেবেন যে আপনার ডিকে রেজলিউশন হয়ে গেছে। তো বিবেচিতে মোর স্পেসিফিক কেন, কারণ ইউরিন কিটোন বডি তো সবার লাস্টে যে কমবে, কারণ ব্লাডে তো বিএইচবি, প্রথমে বিএইচবি ক্লিয়ার হবে, ব্লাড থেকে কমে যাবে, তারপরে আপনার ইউরিন কিটোন বডি কমবে, তারপর সে আলটিমেটলি ক্লিয়ার হয়ে আপনার বডিতে কিটোন বডি তাহলে 24। এরকম একটা পরীক্ষা কোশ্চেন আসে যে তোমার ধর পেশেন্টের কিটোন বডি ইউরিন পজিটিভ বাট পেশেন্ট সিমটম অ্যাসিম্পটোমেটিক, বিবেচি নর্মাল, ইজ ইট ডি ক্লিয়ার অথবা ডিকে আছে কি নাই? হ্যাঁ স্যার নাই, কারণ ইউরিন কিটোন বডি সবার লাস্টে যে কমবে এটা, হ্যাঁ। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ। আর আমাদের এই হলো আমাদের মোটামুটি ডিকের ম্যানেজমেন্ট। এখন আছে আমাদের ইম্পর্টেন্সে যেটা পটাশিয়াম ম্যানেজমেন্টের একটা ক্রাইটেরিয়া আছে। তো পটাশিয়াম ম্যানেজমেন্টের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ইউরিন আউটপুট দেখা লাগবে, ক্যাথেটার করা লাগবে। করার পরে আমরা যদি দেখি 0.5 ml/kg/h আছে, হ্যাঁ, ইউরিন আউটপুট, তাহলে মোটামুটি পেশেন্ট হ্যাজ সেফ, মানে কিডনি ফাংশন মোটামুটি normal। এখন আমরা দেখবো পটাশিয়াম লেভেল দেখবো। পটাশিয়াম লেভেল যদি নর্মাল রেঞ্জে থাকে, নর্মাল রেঞ্জ কত 3.5 থেকে 5.3, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিটমেন্ট কিন্তু শুরু করতে হবে। কেন শুরু করতে হবে? কারণ একটাই কারণটা হচ্ছে আপনি যখন ইনসুলিন দিবেন বডিতে অটোমেটিক পটাশিয়াম সেল ঢুকে যাবে, তার মধ্যে তাদের ক্ষেত্রে কি হতে হবে, আপনি যে নর্মাল সেল দিচ্ছেন না আইবি ফ্লুইড, সেখানের মধ্যে প্রত্যেক নর্মাল সেলের সাথে অ্যাটলিস্ট ½ এম্পুল থেকে 1 এম্পুল কেটে দিতে হবে। কেটি 20 ml পাওয়া যায়, 20 মিলিমোল কেটি পাওয়া যায় ইঞ্জেকশন, এটা আপনাকে অ্যাড করতে হবে প্রত্যেক ফ্লুইডের সাথে, ঠিক আছে। আর যদি পটাশিয়াম 3.5 নিচে হয় ইট ইস দা, তাহলে মরার পর খারাপ। ব্যাপারটা হচ্ছে পেশেন্টের অলরেডি ডিকে প্লাস পটাশিয়াম কম মানে কি হার্টের মাসেল স্টেবিলিটি কমে যাওয়া, ডেভেলপ করে এরিথমিয়া, বিএফ ডেভেলপ করবে, সেক্ষেত্রে পেশেন্টের এগ্রিসিমেন্স করা লাগবে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে তোমার সিভিলাইন করা লাগবে, তখন সিচুয়েশন গুলো লাগে করে আমাদের কি করতে হবে, কারণ সেক্ষেত্রে আমরা দিতে হবে 20 মিলিমোল পার লিটার পার আওয়ার, মানে পার লিটার পার আওয়ার দিতে হবে, ঠিক আছে। সো কারণ এই পেশেন্টটার আমরা পেরিফেরাল বেনে 40 মিলিমোল বেশি দিতে পারি না, 2 এমএল বেশি, কারণ কি পটাশিয়াম বার্ন সেন্সেশন, এই জন্য আমরা বেশি দিতে পারি না। সেক্ষেত্রে আমাদের 10 to 20 মিলিমোল পার লিটার পার আওয়ার দিতে হবে সেক্ষেত্রে, ঠিক আছে। সো 1 এম্পুল ফ্লুইডটা দিচ্ছে, সেখানের মধ্যে 1 লিটার মধ্যে শেষ করতে হবে 20 মিলিমোল পার আওয়ার, হ্যাঁ। কি দেবো, পটাশিয়াম 3.5 উপরে আছে কিনা, তো ইট ইজ ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ। সো এখানের মধ্যে পটাশিয়াম লেভেল যখন নর্মাল হয়ে যাবে, মোর দেন 5 হয়, হ্যাঁ, তাহলে যদি থাকে তাহলে তো কিন্তু নো পটাশিয়াম, জাস্ট ইনসুলিন শুরু করলে সে অটোমেটিকলি পটাশিয়াম কমে আসবে, 2 ঘন্টা পর চেক করলে সে কমে আসবে। তো এগুলো আমাদের পটাশিয়াম ম্যানেজমেন্ট ক্রাইটেরিয়া। এখন দুইটা ক্রাইটেরিয়া মোটামুটি সেম। এখন আহ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে আমাদের এইচএসএস এর লাস্টের যে ম্যানেজমেন্টটা, এন্ড এইচএসএস ক্ষেত্রে ট্রিটমেন্ট অলওয়েজ আইভি ইনসুলিন। সেক্ষেত্রে কি করতে পারি আমরা, এই যে ডিকে ম্যানেজ করছে 0.1 পার কেজি পার আওয়ার, সেটাকে আমরা জাস্ট 50% করে দিব। ধরুন 6 ml/h লাগে ডিকেতে, এখানে লাগবে 0.3 ml, কারণ ইনসুলিন পরিমাণটা মোটামুটি থাকে বডিতে। তো এটা শুরু করবে মোটামুটি 1 আওয়ার পরে শুরু করি আমরা ইউজুয়ালি, কারণ এই যে দুইটা ট্রিটমেন্ট ডিকে এবং এইচএস, এটা বলে FRII, ফিক্সড রেট ইনসুলিন ইনফিউশন। আর এটা দেখবেন BRI লেখা আছে, ভেরিয়েবল রেট ইনসুলিন ইনজেকশন, হ্যাঁ। তো এই যে FRI, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ফিক্সড রেট, কারণ আমরা রেট ফিক্স করে দিচ্ছি। বিআরআই স্কুলে পোস্ট সার্জিক্যাল ইউজ করা হয়, ভেরিয়েবল রেট ইনসুলিন ইনজেকশন এটা হচ্ছে আমরা স্কুল পোস্ট সার্জিক্যাল অন্য কোন কারণে ইউজ করি, বাট এগুলো FRI হলে আছে। সো পরীক্ষার কোশ্চেন আসে যে ডিকে তে এইচএস কি ধরনের ইনসুলিন ইউজ করে, এটা বলে ফিক্সড রেট ইনসুলিন ইনজেকশন ইউজ করতে হবে। তো এখানের মধ্যে আমরা কি করতে পারি, এখন এই এটা হচ্ছে বেসিক্যালি অর্ধেক ডোজে দিব। দেওয়ার পরে কখন দিব, যখন আমরা ইনিশিয়ালি দেখবো 5 ফ্লুইড দেওয়ার পরেও পেশেন্টের ব্লাড সুগার কমতেছে না, পেশেন্টের আমাদের টার্গেট হচ্ছে 3 to 8 মিলিমোল পরে ব্লাড সুগার কমবে পার আওয়ারে, সেটা কমতেছে না। অসমলে 3 to 8 মিলিমোল কমে যাবে পার আওয়ারে, ব্লাড সুগার ফল করবে, বাট না কমলে সেখানে আমরা ইনসুলিন স্টার্ট করতে পারি লো ডোজে, ঠিক আছে। তো এগুলো আমাদের মোটামুটি ইনসুলিন। এখন শুরু করার পরে কতটুকু পর্যন্ত দিব আমরা, যখন ব্লাড সুগার লেভেল কমে তারপর 9-এর নিচে চলে আসবে, তখন কিন্তু আমাদের যে ডোজে পাচ্ছে সেটাকে আরো হাফ করে দিতে হবে, 50 করে দেবো, জাস্ট 50 করে দেওয়ার পরে এই যে ব্লাড সুগার টার্গেট হচ্ছে আপনার 200 থেকে 250 মিলিগ্রাম, মানে 11 থেকে 13.9 রাখা, এর নিচে নামাবো না, ঠিক আছে।
কারণ পেশেন্ট ডেভেলপ রিলেটিভ হাইপোগ্লাইসিমিয়া, কারণ পেশেন্টের ব্লাড সুগার এত হাই ছিল যে আপনি বেশি কমাইলে পেশেন্ট ডেভেলপ করে হাইপোগ্লাইসেমিয়া চলে আসবে। তো এখানটা হচ্ছে 200 থেকে 250, আর ডিকেতে হচ্ছে আপনার 150 200 মিলিগ্রাম, মানে 8.3 থেকে 11.1 রাখতে হবে আমাদের। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন আমাদের সব যে ইম্পর্টেন্ট ডিকে রেজল্ট আমরা পড়লাম। আর হচ্ছে মাছ এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, পটাশিয়াম কিন্তু কমে যায় আমরা যদি বডিতে ইনসুলিন দেই। সেলের মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ইনসুলিন মানে পটাশিয়াম, এগুলো সব ফসফেট ঢুকে যায়। যখন আপনার পটাশিয়াম লেভেল খুব বেশি কমে যায়, হ্যাঁ, ধরুন লেস দেন 1 মিলিমোলের নিচে হয়, হ্যাঁ, তো আমরা দিতে চাই না। হ্যাঁ, নট গিভেন। হ্যাঁ, যদি নর্মাল দিতে চাই না, যদি খুব বেশি কমে যায়, একের নিচে নেমে আসে মাসল উইকনেস, তখন পটাশিয়াম দিতে পারেন। হ্যাঁ, 1 মিলিমোল। আর এটা হচ্ছে বাইকার্বনেট কখনোই দেই না আমরা, কারণ বাইকার্বনেট দিলে সমস্যা কি, ডেভেলপ সেরেব্রাল ইডিমা। এই জন্য আমাদের যখন বাইকার্বনেট কখন দিব, যখন এক্সট্রিম ডিকে অথবা সিভিয়ার ডিকে, যেমন পিস লেস দেন 7 ইঞ্চ, তখন আমরা বাইকার্বনেট ক্যান বি ইউজ করতে পারি সেখানের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যাদের ডেভেলপ করছে এইচএইচএস, হ্যাঁ, হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক সিনড্রোম, তাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাছ দিতে পেরেছে, লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া লাগবে, ডিকেও দেওয়া লাগবে, বাট এটা কিন্তু মোর মাস্ট হচ্ছে ইন কেস অফ দ্য এইচএসএস। কেন? তাদের ফ্লুইড ভলিউম অনেক কমে গেছে, আরবিসি গুলো স্ট্যাগনেন্ট হয়, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটলেট, স্পেশাল প্লাটলেট, তো ডেভেলপ থ্রম্বোএম্বোলিজম। তো এই থ্রম্বোলিজম ইজ ইম্পর্টেন্ট কজ অফ ডেথ ইন কজ অফ এইচএসএস। সেখানে আমাদের কি করতে হবে, পেশেন্টের অবশ্যই আমাদেরকে পেশেন্ট গুলাকে লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া লাগবে ইন কেস অফ এইচএসএস এর ক্ষেত্রে, ঠিক আছে, শুধু ইফ নট কন্ট্রাইন্ডিকেটেড। সো ইজ ইম্পর্টেন্ট থিং যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে আপনি যখন পেশেন্ট, ধরেন আমি যারা এখন ওয়ার্ডে আছে, যারা উপজেলা লেভেল আছে, তাদের ক্ষেত্রে কি ম্যানেজ করবেন এই জিনিস শিখিয়ে দিচ্ছি। আপনার তো ইনসুলিন পাম্প নাই, আমরা যে ট্রিটমেন্ট শিখিয়েছি ইনসুলিন পাম্পের উপর শিখিয়েছিলাম, বাট যদি ইনসুলিন পাম্প না থাকে, ভেরি ইজি, আপনি 500 ml নর্মাল স্যালাইন নেবেন, 500 ml নর্মাল স্যালাইন প্লাস 15 ইনসুলিন ইউজ করবেন, রেগুলার ইনসুলিন। এইটা মিস করলেন, করার পরে এটাকে আপনি মাইক্রোবোর্ড ইউজ করবেন। মাইক্রোবোর্ড যদি যেই ড্রপে দিবেন, এটা মাইক্রোবোর্ডে মাইক্রোফোটা দেওয়া হয়, 60 মাইক্রো ড্রপ দিলে পার মিনিটে, তাহলে হচ্ছে 6 ml পার আওয়ার ইকুইভ্যালেন্ট হয়ে যায় ডোজটা। 50 দিলে 5 ml পার আওয়ার হয়, 40 দিলে 4 ml হয়। সো ইন কেস অফ দ্য অ্যাকর্ডিং রুল, ডিকে হলে 60 মাইক্রো শুরু করবেন, আর এইচএস হলে আমরা 30 মাইক্রো শুরু করবো। সো ইট ভেরি ইজি, নর্মাল স্যালাইনের সাথে আপনি একটা মাইক্রোবোর্ড অ্যাড করে সেখানে 50 ইউনিট ইনসুলিন অ্যাড করে দিবেন, ঠিক আছে। ব্লাড সুগার, ইলেক্ট্রোলাইট, এগুলো আমাকে খুব ভালো চেক করতে হবে, এগুলো আমার আওয়ারলি চেক করা লাগবে স্পেশালি। সো এগুলো চেক করার পরে আমাদের বেসিক্যালি হচ্ছে স্পেশাল পটাশিয়াম, ব্লাড সুগার লেভেল, এগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে। সো আজকের টপিকসটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, প্লাস হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড। সো আপনাদের যারা ইন ফিউচার এমআরসিপি দিবেন অথবা কোনো একটা পরীক্ষা দিবেন, সেখান থেকে কিন্তু পরীক্ষা আসে, এখান থেকে অনেক ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে। আর সিবিআর ডিকে কিছু ক্রাইটেরিয়া আছে, স্মলারিটি ডিপেন্ড করে পেশেন্টের বায়োকেম লেভেল 10 less than 10, পেশেন্টের আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আর সিবিআর এইচএস কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন হাইপোটেনশন, টেকার্ডিয়া, তারপর হচ্ছে প্লাজমা সোলিড মোর দেন 360, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এরিথমিয়া থাকে, স্পেশাল ব্রেডিকে টেকার দুইটাই খারাপ, তাদের ক্ষেত্রে সিবিআর বলা হয়। সো এই হলো আমাদের কমন প্রেজেন্টেশন। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কোন ফ্লুইড চুজ করবেন, কিভাবে কোন অ্যাপ্রোচ শুরু করবেন, ইনসুলিন পরিমাণ কিভাবে শুরু করতে হয়, এগুলো পরে কমন লিস্টে থাকে। সো যারা উপজেলা লেভেল কাজ করবে তাদের জন্য হয়েছে ভেরি ইজি ফর্মুলা, 500 ml নর্মাল স্যালাইন সাথে 50 ইউনিট ইনসুলিন ইউজ করবেন, করে 60 মাইক্রো ড্রপ পার মিনিট দিবেন ডিকেতে, 30 দিবেন ইন কেস এইচএস এর ক্ষেত্রে। তো আজকে আমাদের মোটামুটি আলোচনার উদ্দেশ্য একটাই, যে আপনাদের জন্য এই ফুড রিসার্চ উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনাদের ইন ফিউচার স্পেশালি হচ্ছে যারা এমআরসিপি দিবেন এন্ড প্র্যাকটিক্যাল ওয়ার্ড ম্যানেজমেন্ট, কারণ ওভারঅল পেশেন্ট রাতে চলে আসবে, আপনার কনসালটেন্ট নাই, আপনার কেউ নাই, আপনি জাস্ট একটা ব্লাড সুগার, সিম্পলি ব্লাড সুগার চেক করে আপনি শুরু করতে পারবেন, হ্যাঁ, ইলেক্ট্রোলাইট, ব্লাড সুগার লেভেল চেক করে আপনি শুরু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর জেনেসিস যে কাজটা করে এখানের মধ্যে বেসিক্যালি যে এমআরসিপি নিয়ে আমরা কাজ করি। এমআরসিপি যারা ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, কেন এমআরসিপি হচ্ছে আপনার কোর নলেজ, বেসিক্যালি হচ্ছে মেডিসিন তো আসলে কখনোই ব্রাঞ্চে খুব ভালো করা যায় না, কারণটা হচ্ছে ব্রাঞ্চে আপনার এইটা হচ্ছে খুব ভীষণটা টানাল ভীষণ হয়ে যায়, তো আপনার পড়াশোনার যে মান, স্পেশালি হচ্ছে আপনি ইয়াং ফিজিশিয়ান, এক সময়, হ্যাঁ, আপনার ব্রাঞ্চের কখন রুগী হবে, যখন আপনার বয়স 50 60 হবে, তখন হবে আপনার, ওই সময় আপনার কোর নলেজ থাকবে, বাট এই মুহূর্তে কিন্তু আপনার ছন্দ ছাড়া অবস্থা, ব্রাঞ্চ নলেজ ওরকম নাই, প্লাস হচ্ছে ওরকম মেডিসিন নলেজটা ওরকম অ্যাকুরেট থাকে না। সো এমআরসিপি পড়ার সুবিধা হচ্ছে আপনি যে কন্টিনিউয়াস পড়াশোনা করে পড়বেন,
সেক্ষেত্রে কিন্তু আপনার এই নলেজটা আপনাকে অনেক ভারী বেশি কাজ দিবে। আর যারা বিভিন্ন জায়গায় জব করেন, স্পেশালি দেখেন জবের তো আপনাকে কোনো একটা স্পেসিফিকেশন, কোনো একটা জায়গায় কাজ করতে হবে, সেখানে তো আপনাকে শুধু, ধরুন আমি ডায়াবেটিস নিয়ে কাজ করি, শুধু ডায়াবেটিস আমার কাছে আসবে, আমার কাছে একটা পেপটিসাইটিস রোগী আসবে, আমার কাছে একটা রোগী হিমোর নিয়ে আসবে, আমার কাছে একটা রোগী নিয়ে আসবে ইনফেকশন, সেগুলো আমার ম্যানেজ করা লাগবে। সো যারা মেডিসিন রিলেটেড কোনো একটা পার্টে আছেন তাদের জন্য বেস্ট হচ্ছে এমআরসিপি। জিনিস আউটলেয়ার এমআরসিপি নিয়ে কাজ করে, আপনারা চাইলে জিনিস আউটলেয়ারের সহযোগিতা নিয়ে এমআরসিপি করতে পারেন। যারা যুক্ত হয়েছেন অনলাইনে আছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনলাইন গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা কন্টিনিউয়াস কোশ্চেন আলোচনা করে থাকি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জেএনসিসে। আর কোনো অসুবিধা, স্পেশালি আজকের লেকচার রিলেটেড কোনো কিছু বোঝেন নাই, আমাকে পার্সোনাল নক দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ অথবা আমাদের যে ফেসবুক গ্রুপে লিখতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য আনসার দিব। সো আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।